একটা প্রার্থী তালিকা প্রকাশ করব সোমবার, অর্থাৎ আজকে 23শে মার্চ সোমবার আমাদের পূর্ব ঘোষণা অনুযায়ী আমরা প্রার্থী তালিকা প্রকাশ করতে চলেছি। দর্শক, আজকে আইএসএফ প্রার্থী তালিকা প্রকাশ করেছে। আমি আর ওখানে শোনাচ্ছি না, আমি জাস্ট যে তালিকাটা প্রকাশ করা হয়েছে সেটাকে দেখাবো। এই হচ্ছে প্রার্থী তালিকা, দেখছেন 23টি কেন্দ্রের প্রার্থীর নাম ঘোষণা করা হয়েছে। মালদা সুজাপুর মোহাম্মদ কারিমুল্লাহ হক, নদিয়ার পলাশিপাড়া শামসুর আলী মল্লিক, চাপড়া জাকির মণ্ডল, বাদুড়িয়া মোহাম্মদ কুতুবুদ্দিন ফাতেহি, তারপরে অশোকনগর, আমি দর্শক আর জেলা বলছি না, আমি জাস্ট পরপর এগুলো কেন্দ্র ধরে বলে যাচ্ছি। অশোকনগর তাপস ব্যানার্জি, আমডাঙ্গা বিশ্বজিৎ মাইতি, মধ্যমগ্রাম প্রিয়াঙ্কা বর্মন, দেগঙ্গা মোহাম্মদ মফিদুল হক শাহাজি, হাড়োয়া পিয়ারুল ইসলাম, বসিরহাট মুছা কারিমুল্লাহ, কুলপি আব্দুল খালেক মোল্লা, ক্যানিং প্রবীর মণ্ডল, ক্যানিং পশ্চিম প্রবীর মণ্ডল, ক্যানিং পূর্ব আরাবুল ইসলাম, মগরাহাট পশ্চিম আব্দুল আজিজ আল হাসান, ভাঙড় নওশাদ সিদ্দিকী, উনি ফের ওখানেই প্রার্থী হচ্ছেন। হরিপাল শেখ মুজাফর আলী, খানাকুল আরামবাগের পাশে শেখ সাদ্দাম হোসেন, পাঁশকুড়া পশ্চিম আফজাল আলী শাহ, নন্দীগ্রাম শুভেন্দুর এলাকা, নন্দীগ্রাম মোহাম্মদ সাবে মিরাজ খান মৌলানা এবং বিশিষ্ট শিক্ষক, শালবনী পীযূষ হাঁসদা শিক্ষক, বারাবণী বিশ্বজিৎ বাউরি, বোলপুর বাপি সোরেন অধ্যাপক, মুরারই হজরত আলী সওদাগর। আচ্ছা, আরও যাদের সব নাম করা আছে দেখতে পাচ্ছেন বিশিষ্ট শিক্ষক, আমি প্রথম দিকে সবটা বললাম না, যেমন বাদুড়িয়াতে মৌলানা কুতুবুদ্দিন ফাতেহি, দেখে নেবেন, আমি তালিকা যেহেতু দেখাচ্ছি আপনাদেরকে সরাসরি। কিন্তু যাদেরকে প্রার্থী করা হচ্ছে আইএসএফের তরফ থেকে, দেখলেন নামগুলো তো সব দেখছেন, আমি ছবিগুলোও দেখাতে পারি যেগুলো সব এসছে সোশ্যাল মিডিয়াতে, ছবি দিয়ে কে কোথায় প্রার্থী হচ্ছেন আইএসএফের তরফ থেকে। কিন্তু সবথেকে আগ্রহের দুটো বিষয় এখানে, তিনটি বিষয় আমার কাছে আগ্রহের। একটা হচ্ছে যে ভাঙড়ে সত্যি নওশাদ সিদ্দিকী কিনা, তো দেখলাম হ্যাঁ ওখানে উনি ফের প্রার্থী হচ্ছেন। দুই হচ্ছে নন্দীগ্রামে কাকে প্রার্থী করা হবে বা আদৌ করা হবে কিনা। গতবার যে ভোটটা হয়েছিল নন্দীগ্রামে তো বামেরা প্রার্থী দিয়েছিল মীনাক্ষী মুখার্জি ওখানে প্রার্থী হয়েছিলেন, খুব বেশি ভোট উনি পাননি, কিন্তু উনি লড়েছিলেন। তখন বলা হয়েছিল যে বামেদেরকে না দিয়ে ওখানে আইএসএফকে দিলে তো বেটার হতো, কারণ নন্দীগ্রামের একটা অংশ মুসলিমদের একটা বিরাট একটা অংশে বিরাট প্রভাব রয়েছে। আর ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট বলা হলেও মুসলিম ভোট ব্যাংকে একটা বিরাট থাবা আছে আর কি, একটা ভোট আছে একটা বড় অংশ। তো ফলে ওখানে বামেদেরকে না ছেড়ে মীনাক্ষীকে না দাঁড় করিয়ে আইএসএফ যদি কাউকে দিত অনেক বেশি ভালো রেজাল্ট হতো। তো সেবার দেয়নি, হাই ভোল্টেজ নির্বাচন ছিল, মমতা ব্যানার্জি শুভেন্দু অধিকারী, সেখানে মীনাক্ষী মুখার্জি। কিন্তু এবার দেখলাম নন্দীগ্রামে আইএসএফ প্রার্থী দিয়েছে সাবে মিরাজ আলী খান, যার নাম আমি বলছিলাম। আমি দর্শক একটু যোগাযোগ করব, আমি তো পেয়েছি, হ্যাঁ কানেক্ট করতে পেরেছি। মোহাম্মদ সাবে মিরাজ আলী খান আইএসএফ প্রার্থী নন্দীগ্রাম। আপনাকে স্বাগত জানাই আরামবাগ টিভিতে। আপনি প্রার্থী হচ্ছেন, আপনার একটা ভিডিও আমি এর আগে আরামবাগ টিভিতে দেখিয়েছিলাম, আপনি খুব সরব হয়েছিলেন এখানকার শাসকের বিরুদ্ধে। তো আপনি তো লড়তে যাচ্ছেন নন্দীগ্রামে, বলুন কি মনে হচ্ছে, লড়াইটা কেমন হবে? লড়াই খুব জমজমাট লড়াই হবে। নন্দীগ্রাম তো সে কারণে অনেক মজবুত সিট, এবং আমি যেহেতু এখানকার ভূমিপুত্র, দীর্ঘদিন লড়াইয়ের ময়দানে আছি, এবং নন্দীগ্রামের প্রত্যেকটা কোনায় কোনায় আমি জানি কোথায় কি সমস্যা আর কোথায় কিভাবে সমস্যার সমাধান করা যায়। সে কারণে লড়াই খুব মজবুত হবে, জমজমাট লড়াই।
কিন্তু টিএমসি যেটা বলছে যে এবার পবিত্র কর নামে একজনকে প্রার্থী করেছে এবং তার জয় নাকি নিশ্চিত হয়ে যাবে, একটা বিরাট ব্যাপার। অভিষেক ব্যানার্জি ওখানে যাচ্ছেন, অভিষেক ব্যানার্জি সেবাশ্রয় বলে একটি প্রোগ্রাম নাকি ওখানে করেছেন, তার জেরে নাকি সব টিএমসি পন্থী হয়ে যাচ্ছেন এলাকার মানুষ, এটা এটা বলা হচ্ছে। যে আমি এতটুকুই বলবো, তৃণমূলের ধার করা প্রার্থী, ধার যারা খায় ধার শোধও করতে হয়। আর এটা তৃণমূল আর বিজেপির প্রপাগান্ডা। ও কি ভুলে গেছে যে গত বছর মহরমে ওখানকার মহরমের তাজিয়া পার্টিকে লাইট বন্ধ করেও পেটাই করেছে। ওখানকার মুসলিমরা ভয়ঙ্কর আতঙ্কের মধ্যে ওখানে আছে। আপনার কাছে হয়তো ভিডিও যায়নি, গতকালকের ওরির বুথে বেশ কয়েকজন ওর প্রতিবাদে তৃণমূল থেকে আমার দলে জয়েন করেছে। তো কাজেই নন্দীগ্রামে তৃণমূল জিতবে, এটা মূর্খের স্বর্গে বাস করা, এটা জাস্ট একটা প্রপাগান্ডা। আমি তৃণমূল কংগ্রেসকে বলবো যে নন্দীগ্রামে আপনারা 8 বার হেরেছেন, অন্তত সাম্প্রদায়িক বিজেপিকে নন্দীগ্রাম থেকে হাঁটানোর জন্য আইএসএফ সমর্থিত প্রার্থীকে সমর্থন করা। আর এটা তো আর জামা নয়, ময়লা হয়েছে সার্ফ দিয়ে ধুয়ে দিলাম পরিষ্কার হলো। আগে ও কি ক্ষমা চেয়েছে? মুসলিমদের কাছে তৃণমূল প্রার্থী ক্ষমা চেয়েছে? ওর ভয়ঙ্কর ভিডিও ক্লিপগুলো বর্তমান সোশ্যাল মিডিয়াতে যে ভাইরাল হচ্ছে, শুভেন্দু অধিকারীর 2টা হাত, একটা হলো পবিত্র আর মেঘনাদ, নন্দীগ্রামের মানুষ করবে কুপকাত। তো কাজে ও বাইনারির রাজনীতি নন্দীগ্রামের মানুষ আর পছন্দ করে না। নন্দীগ্রাম শান্তিপ্রিয় এলাকা, খুনি, মোস্ট ওয়ান্টেড, চোর ডাকাতদের নন্দীগ্রাম এবার বিদায় করবে। না, আপনি বলছেন মুসলিমরা ভোট দেবেন না, ওনারা তো মুসলিমদের ভোটের উপরেই নির্ভরশীল, গোটা রাজ্যেই নিশ্চয়ই আপনারা ভালো করে জানেন। তো ওখানেও বলা হচ্ছে যে মুসলিম ভোট একচেটিয়া ওনাদের দিকে যাবে। এবং আমি যেটা বলছিলাম যে অভিষেক ব্যানার্জি নাকি ওখানে সেবাশ্রয় বলে কী সব করেছেন, হেলথ ক্যাম্প, তার জেরে নাকি বিরাট প্রভাব, কত কি নাকি সব জিতেও যাচ্ছিলেন ওনারা, মানে সমবায় নির্বাচনে, এসব একটা বলা হচ্ছিল। তো সম্পূর্ণ ভাওতা ছিল। সেবাশ্রয় ক্যাম্প নামে যে ক্যাম্প করা হয়েছিল সেটা ছিল নন্দীগ্রাম মাল্টি স্পেশালিটি হাসপাতালের পাশে। দীর্ঘদিনের নন্দীগ্রামের অভিযোগ ছিল যে বিল্ডিং আছে, ডাক্তার নেই। সামান্য ডেলিভারি করতে গেলে সেই আমার মায়েদেরকে সামনে চণ্ডীপুরে নার্সিং হোমে যেতে হয়। সামান্য হাড় অর্থোপেডিক্স কোন কাউকে দেখাতে গেলে তাদেরকেও চণ্ডীপুর তমলুকে রেফার করা হয়। বর্তমান নন্দীগ্রামে একটা সিন্ডিকেট চলছে, মাল্টি স্পেশালিটি সুপার হাসপাতাল কয়েকশো কোটি টাকা দিয়ে তৈরি করা হয়েছে, সেখানে ডাক্তার নেই। সেবাশ্রয় করে 1 মাসের ক্যাম্প না 15 দিনের ক্যাম্প করেছিল, আমি জানি না, মানুষের উপকার হবে বলে আমার মনে হচ্ছে না। সর্বোপরি নন্দীগ্রামের যে প্রধান সমস্যা, নন্দীগ্রামের প্রধান যতগুলো সড়ক আছে, গুরুত্বপূর্ণ রাস্তাগুলো, একটাও রাস্তা এই মুহূর্তে ভালো অবস্থায় নেই। আর আমাদের মুখ্যমন্ত্রী, সম্মানীয় মুখ্যমন্ত্রী মাননীয়া মমতা ব্যানার্জি মহাশয়া গত 2021-এ তিনি প্রতিশ্রুতি দিয়েছিলেন, আমি যদি মুখ্যমন্ত্রী হতে পারি আমি নন্দীগ্রাম আর হলদিয়া ব্রিজ বানিয়ে দেব। এই বলে 2021-এ ভোট অন অ্যাকাউন্টে, আপনি রেকর্ড দেখলে খুঁজে পাবেন, উনি সেই ভোট অন অ্যাকাউন্ট পাসও করিয়েছিল। নন্দীগ্রাম ব্রিজ হচ্ছে, আজও পর্যন্ত একটা খুঁটি গাড়া হয়নি। কাজেই নন্দীগ্রামকে সবাই ব্যবহার করেছে তেজপাতার মতন। গোটা বাংলাতে তৃণমূল যেরকম মুসলিমদেরকে তেজপাতার গন্ধ স্বাদ খেয়ে ফেলে দেয়, মুসলিমদের যেই অবস্থা করেছে, গোটা নন্দীগ্রামে শুভেন্দু অধিকারী আর তৃণমূল কংগ্রেস এই একই অবস্থা করেছে। কাজেই নন্দীগ্রামে এদের জায়গা হবে না।
নন্দীগ্রাম নতুন কিছু বিকল্প খুঁজছে, আর তার জন্য আমরা তৈরি আছি, আগামী দিন লড়াই হবে। না, বিজেপির সঙ্গে না, বিজেপির প্রতি না হয় মুসলিমদের একটা অন্য ভাবনা আছে যে আমাদের দল নয়, আমাদের পক্ষে নয় ইত্যাদি, কিন্তু মমতা ব্যানার্জি তো মুসলিমদের জন্য তো অনেক কিছু মানে করেন বলে থাকেন। এবং সম্প্রতি ঈদের ময়দানে কলকাতার রেড রোডে ঈদের জামাতে গিয়ে কত কথা বললেন, কত স্লোগান দিলেন, কত আস্থা অর্জনের সব বার্তা দিলেন, এবং মসজিদ চত্বরে ঘুরলেন, লাল মসজিদ, সাদা মসজিদ, সবুজ মসজিদ, কত সব মসজিদে ঘুরছিলেন দেখলাম কলকাতার বুকে। তারপরেও বলছেন যে এর যে নন্দীগ্রামে আসবে না বা গোটা রাজ্যে আসবে না, মুসলমানরা মমতা ব্যানার্জির দলকে ভোট দেবেন? কখনো দেবে না। মানুষ যখন সময় খারাপ যায় না, অনেক কিছু করে। উনি হয়তো এবারে সৌদি আরব থেকে একটা হয়তো হিজাবের অর্ডার করেছে, আমার কাছে যা খবর আছে। তো কাজেই কলকাতার রেড রোডে ঈদের ময়দানে প্রতি বছর উনি যান, আমার এতে কোনো বাধা নেই। যদিও আমার ধর্ম আলাদা বলছে মহিলা মানুষ এতে যাওয়া ঠিক না, মানে বিভিন্ন প্রত্যেকটা ধর্মের বেসিক কিছু ম্যাটার থাকে প্রত্যেকটা ধর্মে, তো সে কারণে সেটা আলাদা ম্যাটার। উনি এই বছর ঈদের ময়দানটাকে যে হারে কলঙ্কিত করেছে, এর চূড়ান্ত নিন্দা এবং ধিক্কার জানাচ্ছি। কারণ উনার বলার জায়গা ছিল সংসদে বিজেপির বিরুদ্ধে, সেখানে বলেননি। ওয়াকাফের বিরুদ্ধে বলেননি। ওনার জায়গা ছিল বিধানসভাতে এসআইআর এর বিরুদ্ধে, ওখানে বিল পাস করার। বিরোধীরা চেঁচিয়ে চেঁচিয়ে গলা নষ্ট হয়ে গেছে, গলা ধরে গেছে, তারপরে উনি সেটা করেননি। উনি কখনো পূজার মণ্ডপে গিয়ে রাজনীতির কথা বলেননি, যদিও বলাটা ঠিক নয়। সমস্ত ধর্মকে শ্রদ্ধা করি, সম্মান করি। উনি দীঘাতে মন্দির উদ্বোধন করেছে, সেখানে গিয়ে কোনো রাজনীতির চর্চা করেনি, ওখানে দিলীপ ঘোষ গেছে। কিন্তু মুসলিমদের ঈদের ময়দানটাকে কলঙ্কিত করেছে, বিজেপির সামনে মুসলিমদেরকে লেলিয়ে দেওয়া হয়েছে। কাজেই আমি এর চূড়ান্ত ধিক্কার এবং নিন্দা জানাই, এবং মুসলিমরা আগামী দিন বুঝে নেবে যে কি করতে হবে। মুসলিমদের ঠিকা মমতা ব্যানার্জি রাখেনি। সমস্ত মুসলিম ভোট মমতা ব্যানার্জির তৃণমূলের। এ প্রোপাগান্ডা, এ কথা আর চলবে না, এটা মূর্খের স্বর্গে বসবাস করছে। তাই বাংলাকে বাঁচাতে গেলে, বাংলার মানুষকে বাঁচাতে গেলে, যুব সমাজকে বাঁচাতে গেলে, মহিলাদের নিরাপত্তা সুরক্ষিত করতে গেলে বিজেপি তৃণমূল বিরোধী আইএসএফ বাম জোটকে বাংলার মানুষকে ভোট দিতে হবে এবং জিতাতে হবে। তবে বাংলা বাঁচবে, না হলে বাংলা আরো ধ্বংসের মুখে যাবে। ওকে, অসংখ্য ধন্যবাদ সরাসরি থাকার জন্যে। আপনি আপনার নাম আজ কি ঘোষণা হয়েছে, নিশ্চয়ই প্রচার নিয়ে ব্যস্ত আছেন, প্রচুর ফোন আসছে আমি দেখছিলাম যখন আমি আপনাকে প্রথমে ফোন করছিলাম। ভালো থাকবেন, পরে আবার যোগাযোগ করব। ভালো থাকবেন। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। দর্শক শুনলেন নন্দীগ্রামের আইএসএফ প্রার্থী সবে মিরাজ আলী খান, এবং তিনি শিক্ষক একজন। তো তিনি লড়ছেন। তো ওখানকার মাটিটা আমি জাস্ট জানার চেষ্টা করলাম ওনাদের দিক দিয়ে, ওনাদের যে সেকশন, ওনারা যে অংশকে টার্গেট করার চেষ্টা করছেন। তো উনি বলছেন সব ঠিকঠাকই আছে। যে কোনো প্রার্থী যখন কোথাও দাঁড়ান ভোটে, সবাই জেতার ভাবনা নিয়েই তারা দাঁড়ান এবং সেই মতো তারা লড়ার চেষ্টা করেন, কিন্তু রেজাল্ট তো সেটা ভোটের পরই বোঝা যাবে। তবে উনি খুব লড়াকু মানুষ, যেটা আমি কোথাও জানি, এবং আগে একটা ভিডিও আপনাদেরকে দেখিয়েছিলাম। এখানকার শাসকের বিরুদ্ধে বিশেষ করে উনি কিন্তু মানে বরাবরই গর্জে ওঠেন এবং যে যুক্তি দিয়েই কথা বলেন। আর ওনাদের অবস্থান বিজেপি বিরুদ্ধে হবে, এ তো খুবই নর্মাল ব্যাপার। মানে শাসক বিরোধী মানেই যে বিরোধীরা সব এক, সেটা তো না। বিরোধীদের অনেকগুলো মঞ্চ আছে। তো বিরোধী যেমন বিজেপি আছে, বিরোধী বাম আছে, বিরোধী আইএসএফ আছে, বিরোধী এখন তো হুমায়ুন কবিরের দলও আছে। ফলে ওনাদের যেটা ইকুয়েশন, সেই অনুযায়ী ওনারা কথা বলছেন। যেমন শাসকের বিরুদ্ধে কথা বলছেন, তেমনি বিজেপির বিরুদ্ধে ওনারা কথা বলে একটা আলাদা প্ল্যাটফর্ম করার চেষ্টা করছেন। তো দেখা যাক উনি বা ওনার দল কতটা মানে জায়গা করতে পারে এখানে নন্দীগ্রামে। আর এর জেরে শুভেন্দুরই বা কী লাভ ক্ষতি হয় সেটাও দেখার ব্যাপার আছে। দর্শক বলবেন যা বলার, এবং নজর রাখবেন আরামবাগ টিভিতে।